শুনলেন? ওই যে, ভালো করে শুনুন। কারোর হিল জুতো পরে হাঁটার শব্দ না? এই ফাঁকা বাড়িতে এত গভীর রাতে কে হাঁটছে? এখানে তো কারোর হাঁটার কথা নয়। যা, থেমে গেল। না, ও থামেনি। ও এখন আপনার একদম ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে তাকাবেন না, কারণ যারা তাকিয়েছিল তারা পড়েছিল এক গভীর সংকটে। তিনজন বন্ধু একটা ভুল করেছিল। ওরা জানতে চেয়েছিল এই শব্দটার উৎস কোথায়। ওরা বুঝতেই পারেনি কখন কিভাবে ওরা আটকে পড়েছিল এক অদৃশ্য ঘেরাটোপে। এখন প্রশ্ন হলো এই যে, সেই তিন বন্ধু কি আদৌ বেরোতে পেরেছিল সেই অদৃশ্য ফাঁদ থেকে? আজ আমি আপনাদের বলবো সন্দেহের ছায়া অরিজিনালসে সেই রাতের গল্প, যার নাম মর্গ্যান হাউসের এক অজানা রহস্য। গল্পটি শুরু হওয়ার আগে বলে দিই, গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি কোনো মিল থেকে থাকে সেটি অনিচ্ছাকৃত এবং এটি কাকতালীয়। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। স্কুলের তিন বন্ধু, অরিজিৎ, সৃজিত আর সোমনাথ, জুলাই মাসের এক শুক্রবার সন্ধ্যায় আসর বসালো সৃজিতের বাড়িতে। সেদিন ওর বাড়ি ফাঁকাই ছিল। অনেকদিন পর আবার তিন বন্ধু একত্রিত হয়েছে। আড্ডাও জমে গেছে যথারীতি। তেলে ভাজা আর চা শেষ করে অরিজিৎ একটা সিগারেট ধরিয়ে টান দিতে দিতে বলল, ভাই, সামনের সপ্তাহে বেশ কয়েকদিন অফিস থেকে ছুটি পাবো। যদিও এখন বর্ষার মরশুম চলছে, তাও একবার আমাদের উত্তরবঙ্গের সুন্দরী দর্শন করে এলে ভালো হয় না? ওহ, কলকাতায় এখন যা গরম চলছে, তাই একটু শান্তির দরকার, বুঝলি? ও তাই বল। বলল সৃজিত। আমি তো ঘাবড়েই গেছিলাম। আমি ভাবলাম তুই আবার কোন সুন্দরীর পাল্লায় পড়লি রে বাবা। যেমনি ভাবা তেমনি কাজ। সঙ্গে সঙ্গে তিন বন্ধুর প্ল্যান রেডি। আমার কোনো চাপ নেই, ছুটি নিয়ে নেবো। এমনিতেই অনেক ছুটি জমা পড়ে গেছে। ঠিক তখনই সোমনাথও বলে উঠল, আমার কোনো চাপ নেই, নিজের মর্জির মালিক, ইচ্ছে মতন ছুটি নিলেই হলো। কোথায় যাবি কিছু ভাবলি? না রে, সেরকম কিছু ভাবিনি, বুঝলি। চল না বৃহস্পতিবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি রাতের বেলা। তারপর ওখানে পৌঁছে দেখবো কোথায় যাব, কোথায় থাকবো। বুঝলাম বন্ধু, বুঝলাম। সেই ভালো, এই গরমে পচে না মরে চল কটা দিন একটু পাহাড়ে ঘুরে এলে শরীর মন দুটোই ভালো থাকবে, একটু স্ট্রেস মুক্ত হতে পারবো। চল না কালিম্পংয়ে যাই। রথ দেখা, কলা বেচা দুই হয়ে যাবে। একটু ছেড়ে কাজ তো চাঁদু, হিয়ালি গেলি ছেড়ে। হ্যাঁ, আমি বলছিলাম ওখানে শুনেছি একটা কুখ্যাত ভুতুরে বাড়িও আছে, নাম মর্গান হাউস। সবাই যদি রাজি থাকিস তাহলে। আরে হ্যাঁ, এতে আবার রাজি অরাজি, চল না দেখা যাবে। একটু সবিস্তারে বলবি? সব মাথার উপর কেমন গুলিয়ে যাচ্ছে রে। বলছি বৎস, বলছি। উত্তরবঙ্গের পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যেগুলো দিনে যতটা সুন্দর, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর, বুঝলি। পাহাড়ের কুয়াশা, ঠান্ডা বাতাস আর অদ্ভুত নীরবতার মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা কখনো পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। এই রহস্যময় বাড়িটি অবস্থিত হিমালয়ের কোলেই বলতে পারিস। পাহাড়ি শহর কালিম্পং, যার কাছেই রয়েছে বিখ্যাত দার্জিলিং। সন্ধ্যার সময় পাহাড়ের রাস্তাগুলো অদ্ভুত নীরব হয়ে যায়। দূরে পাইন গাছগুলো বাতাসে দুলতে থাকে, কুয়াশাও এসে পুরো রাস্তা ঢেকে দেয়। রাস্তার ধারে পুরোনো ল্যাম্পোস্টগুলো টিম টিম করে জ্বলে। মাঝে মাঝে শুধু শোনা যায় ঝিঝি পোকার ডাক।
দূরে কুকুরের ডাক আর পাহাড়ি বাতাসের হাহাকার যেন প্রকৃতি নিজেই কিছু বলতে চাইছে। কিন্তু কেউ যদি গভীরে যায় তাহলে দেখতে পাবে পাহাড়ের একটি নির্জন ঢালে দাঁড়িয়ে আছে সেই পুরনো বাড়িটি। স্বাভাবিক ইন্দ্রিয়ের সাহায্যে সব কিছু ব্যাখ্যা করা সম্ভব হয়ে ওঠে না সবসময়, কিন্তু ইন্দ্রিয়ের ওপরে গিয়ে যদি কেউ এই প্রকৃতির গল্প শুনতে চায় তাহলে সেই অলৌকিকের অতলে হারিয়ে যেতে যেতে বাস্তব আর পরাবাস্তব একাকার করে ফেলবে সে। বড় বড় পাথরের দেওয়াল দিয়ে তৈরি বিশাল বাড়ি, ইংরেজ আমলের পুরনো স্থাপত্য, বাড়ির সামনে বিশাল লন যেখানে ঘাসগুলো অদ্ভুতভাবে নড়ে ওঠে বাতাসে। বাড়ির জানলাগুলো লম্বা, অনেকগুলোর কাঁচ আবার ভেঙেও গেছে। রাতে দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন জানলার ভেতর দাঁড়িয়ে তাকিয়ে আছে। কালিম্পংয়ের পাহাড়ি কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে সেই ব্রিটিশ বাংলো, মর্গান হাউস। এক সময় যেখানে হাসি, আড্ডা আর অভিজাত পার্টির আলো ঝলমলে ব্যাপার ছিল, আজ সেই বাড়ি ডুবে আছে অন্ধকার, নীরবতা আর অজানা ভয়ের মধ্যে। স্থানীয় লোকের মতে সূর্য ডোবার পর এই বাড়ির কাছে কেউ যায় না, কারণ রাত বাড়লে এখানকার বাতাসও কেমন যেন ভারী হয়ে ওঠে। রাত ঠিক 2টো বাজলে শোনা যায় করিডোর জুড়ে হাই হিলের শব্দ, কিন্তু এই বাড়িতে এখন তো কেউ থাকে না। তুই এত সব জানলি কি করে ভাই? এই আর এমন কি ব্যাপার? তাহলে আর শ্রীমান গুগলচন্দ্র আছে কিসের জন্য? বলিস কি? তাহলে গিয়েই দেখতে হয় একবার। দেখ ভেবে বলছিস তো? বেশি ভেবে লাভ নেই, ভাবতে ভাবতেই সময় চলে যাবে। তার চেয়ে বরং বুকিংয়ের একটা ব্যবস্থা কর, তাড়াতাড়ি সেটা করে ফেল। ও তো বুকিং টুকিং লাগবে না, ছেড়ে দে। এমনিতেই এখন বর্ষার সময় খুব একটা বুকিং থাকবে বলে মনে হয় না। তার ওপর বাড়িটার ওপর লোকের যা ধারণা, তাতে করে বুকিং ফিতে খুব একটা বেগ পেতে হবে না, বুঝেছিস? বেশ, তাহলে তাই হোক। তাহলে হয়ে যাক। যথারীতি সবাই এক প্রকার রাজি এবং দিনক্ষণও স্থির হয়ে গেছে। 3 বন্ধু যাচ্ছে উত্তরবঙ্গ। প্রথমে কালিম্পংয়ের কোনো একটা জায়গা, তারপর সেখান থেকে সোজা মর্গান হাউস। আশা করা যায় বর্ষাকালে খুব একটা বুকিং থাকবে না। অবশেষে শুক্রবার দুপুরে 3 বন্ধু পৌঁছে গেল কালিম্পংয়ে এবং সেখানে একটা হোমস্টেও ঠিক করলো, যেখান থেকে পাহাড়ি সৌন্দর্যকে চাক্ষুষ করতে পারবে। সর্বোপরি সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকেও নাকি দেখতে পারবে হোমস্টের ব্যালকনি থেকে, আর আবছা আবছা দেখা যাবে মর্গান হাউসকেও। দুপুরের খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা 3 বন্ধু বেরিয়ে পড়ল আশেপাশে ঘুরে দেখবার জন্য। পাহাড়ি রাস্তার ধারে একটি ছোট্ট চায়ের দোকানে কয়েকজন স্থানীয় মানুষের সাথে 3 বন্ধু গল্প করছিল মর্গান হাউস নিয়ে। চা আর সিগারেটের সহযোগে বেশ জমে উঠেছিল আসর, কিন্তু বাদ সাধল এক বৃদ্ধের কণ্ঠে। বৃদ্ধ ধীরে ধীরে বলল, তোমরা যদি ওই বাড়ির সামনে যাও, কখনো ওই বাড়ির দরজায় নক করো না। কেন দাদু, ভেতরে কি কেউ থাকে নাকি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিচু গলায় বললেন, থাকে, কিন্তু সে মানুষ নয়। অনেকে দাবি করেছে তারা দেখেছে এক সাদা পোশাকের মহিলা জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে অন্ধকারের দিকে। আর সবচেয়ে বড় কথা হলো, যারা তাকে দেখেছে তারা কেউই আর আগের মতো নেই। তাই পারতপক্ষে সবাই এই বাড়িটা এড়িয়েই চলে। রাতের বেলা তো বটেই, দিনের বেলাও চত্বর দিয়ে যাওয়ার সাহস নেই স্থানীয়দের। লোকজনে বলে রাত 12টার পরে ওই বাড়ির করিডোরে নাকি শোনা যায়
কারোর হিল জুতোর শব্দ, কারোর হাঁটার আওয়াজ, আর মাঝে মাঝে ওই মহিলার চাপা হাসি। তবে শোনা যায় ওই বাড়ির প্রথম মালিক ছিলেন এক ইংরেজ সাহেব, মিস্টার মর্গান। কিন্তু আসল রহস্যটা হলো তার স্ত্রীর মৃত্যু নিয়ে। অনেকে বলেন তিনি নাকি এই বাড়িতেই অদ্ভুত পরিস্থিতিতে মারা গেছেন, আর সেই থেকেই এই বাড়িতে নাকি কেউ একা থাকে না। সবাই একটু থমকে গেল। চায়ের দোকানের মালিক ফিসফিস করে বলল, साहब जी, आपको कुछ बात बोलना था। विश्वास करिए या ना करिए आपके ऊपर। पिछला साल দুজন টুরিস্ট গিয়েছিল রাতে ছবি তুলতে। তারপর তারা বলেছিল कॉरिडोर में कोई चल रहा है, लेकिन दरवाज़ा जब खुला भीतर कोई नहीं था। अब आप ही बताइए साहब जी, ये क्या इंसान था क्या कोई कुछ और? ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। পাহাড়ের কোলে সেই ঠান্ডাও ধীরে ধীরে বাড়তে থাকে। তিন বন্ধু আর এক রাউন্ড চা আর সিগারেটের পর্ব মিটিয়ে গুটি গুটি পায়ে হোটেলের দিকে হাঁটা লাগায়। রাতে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে হোটেলের ব্যালকনিতে বসে ওরা বিকেলের কথাগুলোই আলোচনা করছিল সিগারেট ফুঁকতে ফুঁকতে। মনে আছে তো কাল রাতে আমাদের গন্তব্য কিন্তু মর্গান হাউস? হ্যাঁ, এখানকার লোকজন নাকি রাতে ওখানে যেতে আবার ভয় পায়। তাহলে তো হয়েই গেল। দেখাই যাক না, গিয়ে মিসেস মর্গানের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয় কি না। সময়ই বলবে সৌভাগ্য না দুর্ভাগ্য। তারা যে হোটেলে উঠেছিল সেই হোটেলের ম্যানেজার তাদের কথা শুনে এগিয়ে আসে ওদের দিকে। তারপর ধীরে ধীরে ম্যানেজার বলল, তোমরা যদি সত্যি যাও একটা কথা মনে রেখো। তারপর ম্যানেজার জানলার বাইরে কুয়াশার দিকে একবার তাকালেন। তারপর আবার তিনি বললেন, রাত 12টা পর যদি কারোর পায়ের শব্দ শুনতে পাও, পিছন ফেরে তাকাবেন না, আর নিজে ঘর থেকে বেরোবেন না। একটা হনুমান চল্লিশা রাখতে পারো তোমাদের সঙ্গে, আগে আপনাদের মর্জি। আরে ম্যানেজার বাবু, অত ভাববেন না আপনি। হনুমান চল্লিশে আমাদের লাগবে, বুঝলেন? ঠিক তখনই যেন হোটেলের ভিতরে এক মুঠো ঠান্ডা বাতাস যেন কেউ ছুঁড়ে মারে, আর দূরের ওই পাহাড়ের উপর মর্গ্যান হাউসের একটি জানলায় মুহূর্তের জন্য যেন একবার আলো জ্বলে ওঠে। তারা যদি সেই সময় সেদিকে তাকাতো তাহলে দেখতে পেত ছায়া আর অন্ধকারের সম্মিশ্রণে একটি অবয়ব তাদের দিকেই তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে যেন এক রহস্যময় হাসি। পরদিন হোমস্টে থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বিকেলে সেই তিন বন্ধু পৌঁছে যায় মর্গ্যান হাউস। অরিজিৎ গাড়ি থামিয়ে নেমে আসে, সঙ্গে বাকি দুজনও। কেউ আছেন? এখানে কি থাকা যাবে? একজন বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে আসেন গেটের সামনে। দরজাটা খুলে দিয়ে জিজ্ঞেস করেন, আপনাদের কি বুকিং আছে জেন্টলম্যান? না, বুকিং তো নেই, তবে কি একটা রুম পাওয়া যেতে পারে? রুম? হ্যাঁ, পাওয়া যেতে পারে। এই বর্ষাকালের সময় রুম ফাঁকাই থাকে। একটা রুম কেন, 3টেও পেতে পারে। দেখুন কোন ঘরটা পছন্দ আপনাদের। তবে হ্যাঁ, ওপরের ধারের ঘরটা বাদ দিয়ে। কেন, ওই ঘরে কি কেউ আছেন নাকি? না, আসলে ওটা মালকিনের ঘর, তাই আপনাদের ওই ঘরটা দেওয়া যাবে না। ঠিক আছে ঠিক আছে। অরিজিৎ ইশারায় সোমনাথকে থামায় আর বৃদ্ধকে ইশারায় বলে ঘর দেখানোর জন্য। যথারীতি ওরা তিনজন আর বৃদ্ধটি বাংলোর দিকে এগিয়ে যায়। সব কিছু দেখে ওরা নিচের ঘরে থাকারই সিদ্ধান্ত নেয়। ঘরে ঢুকে একটু জিরিয়ে নিয়ে বাইরের লনে বেরিয়ে আসে তিন বন্ধু। তখন সন্ধে হয়ে গেছে। ইতিমধ্যে সময় তখন 7টা। অরিজিৎ একটা সিগারেট ধরিয়ে ক্যামেরা সেট করে ভিডিও করতে শুরু করে। ভিডিও করতে করতেই অরিজিৎ আচমকা দেখতে পেল
মর্গ্যান হাউসের মূল ফটক নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর ওই জায়গাটা কেমন যেন কুয়াশায় ভরে গেছে। ওই দেখে সে বুঝে উঠতে পারেনি সে কি করবে, ভিডিও চালু রাখবে নাকি বন্ধ করে দেবে। শেষমেশ ভিডিও বন্ধ করে দিয়ে রুমে ফিরে যায় তিনজন, কিন্তু কেউ কিচ্ছু বলে না, চুপ করে বসে থাকে। কিছুক্ষণ বাদে আসেন ওই বৃদ্ধ কেয়ারটেকার রাতের খাবারের জন্য। জেন্টলম্যান, অনেক রাত হলো, এবার আপনারা খেতে চলুন। চলুন, খেয়েই আসি বরং। হ্যাঁ, আসুন আসুন, আপনারা খেয়ে নিলে আমরাও বাড়ি যাব। আপনি এখানে থাকেন না? না জেন্টলম্যান, আমি এখানে থাকি না, আমি পাশের বাড়িটায় থাকি। মালিকের আদেশ বলতে পারেন। মালিক না মালকিনের? বৃদ্ধ কেয়ারটেকার এক অদ্ভুত দৃষ্টিতে তাকায় সোমনাথের দিকে, তারপর কিছু না বলে খাবার পরিবেশন করতে শুরু করেন। আচ্ছা রঘুদা, আজকে খাবারের মেনুতে কি আছে বলুন তো? জেন্টলম্যান, প্রথম কথা, আমার নাম রঘু নয়, আমার নাম জোসেফ গনসালভেস। আর আজকের মেনু ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। কাল অন্য কিছু করে দেব, আজকে এটাই আছে আপাতত। এতেই হবে মিস্টার জোসেফ। খাবার পর্ব শেষ করে নিচের বারান্দায় এসে দাঁড়ায় তিন বন্ধু, আর জোসেফ ওদের বিদায় জানিয়ে চলে যাবার সময় বলে যায়, দরকার পড়লে আমায় ফোন করবেন, আমার নম্বরটা নিয়ে রাখুন। দরকার নেই মিস্টার জোসেফ, আপনি আসতে পারেন। তাও নিয়ে রাখুন, যদি প্রয়োজন হয় একান্তই। আর হ্যাঁ, ওপরের ঘরটায় কিন্তু ভুলেও যাবেন না। অগতা কিছুটা নিমরাজি হলেও অরিজিৎ ফোন নম্বরটা সেভ করে রাখে নিজের ফোনে এবং বিদায় জানায় জোসেফকে। এরপর তিনজনেই সিগারেট ধরিয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। মনে হয় বুড়ো জোসেফ বেটা বিজয় চটেছে আমাদের, বুঝলি? রঘু নামটা মনে হয় ওর পছন্দ হয়নি, বুঝলি? কি করে পছন্দ হবে ভাই? খোদ ব্রিটিশ নাম, সেখানে যদি রঘু বলিস চলবে না? এই বলে ওরা তিনজন বেশ জোরেই হাসতে থাকে, কিন্তু সেটা মনে হয় একজনের ভালো লাগে না। রাত তখন প্রায় 10:30। পাহাড়ি রাস্তা প্রায় ফাঁকা, কুয়াশা ধীরে ধীরে ঘন হয়ে উঠেছে। দূরে অন্ধকার পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে সেই বাড়ি, মর্গ্যান হাউস। পুরনো ব্রিটিশ স্টাইলের বিশাল বাড়ি, পাহাড়ের দেওয়াল, লম্বা করিডোর আর চারিপাশে উঁচু পাইন গাছ। হালকা বাতাসে গাছের ডালগুলো এমনভাবে নড়ছিল যেন কেউ ফিসফিস করে কথা বলছে। দেখ, মজা করছিস ঠিক আছে, কিন্তু জায়গাটা সত্যি খুব অদ্ভুত লাগছে। কেন রে ভাই, তুই ভয় পাচ্ছিস নাকি? ভাই, কেমন যেন ভুতুরে সিনেমার মতো লাগছে আমার। সৃজিত হঠাৎ টর্চ চালল, তারপর এদিক ওদিক দেখতে দেখতে বলল, না, তেমনটা নয়, আবার বলতে পারিস কিছুটা, কিন্তু বাড়িটা সত্যি বেশ অনেকটা এলাকা জুড়ে, আর সেখানে মাত্র আমরা এই তিনজন। তাই একটু কেমন যেন মনের ভিতরটা ছ্যাঁক করছে। হঠাৎ সোমনাথ হল ঘরের দেওয়ালে একটা ছবি দেখল, একজন ইংরেজ ভদ্রলোক আর তার পাশে একজন মহিলা। এরাই কি সেই মর্গান দম্পতি? ঠিক তখনই ওপরতলা থেকে ভেসে এলো কারোর হাঁটার শব্দ। তিনজনেই কেমন যেন স্থির হয়ে গেছে। শুনলি? হ্যাঁ, শুনলাম কেউ হাঁটছে, কিন্তু এই বাইরে তো সম্পূর্ণ ফাঁকা হওয়ার কথা। হাঁটার শব্দটা আবার শোনা গেল, কিন্তু এবার এই হাঁটার শব্দটা যেন আসছে সিঁড়ির দিক থেকে। তিনজনেই হলঘর থেকে বেরিয়ে এলো, আর অরিজিৎ ক্যামেরা নিয়ে সিঁড়ির দিকেই তাক করে আছে। সে তার ক্যামেরায় ঘটনাগুলো বন্দি করতে চায়, কিন্তু সেখানে কেউই নেই। হঠাৎ সিঁড়ির ওপরের অন্ধকারে মুহূর্তের জন্য একটা সাদা ছায়া নড়ে উঠল। সৃজিত চমকে উঠল। ওটা কি দেখলি? কোথায়? ওই সিঁড়ি মাথায় কেউ দাঁড়িয়েছিল। কই?
ওই ক্যামেরা দিকে তো আসেনি। ঠিক তখনই উপর থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। মনে হলো একজন মহিলা ধীরে ধীরে হাসছে। তিনজনের শরীর যেন কাঁটা দিয়ে উঠল। ঠিক তখনই একটা বিকট শব্দ। হঠাৎ উপরের ঘরের শেষের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দরজাটা কে বন্ধ করলো? হঠাৎ দরজাটা আবার খুলে গেল। উপরের করিডোরে আবার সেই পায়ের শব্দ। এবার শব্দটা খুবই স্পষ্ট, হিল জুতোর শব্দ। মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। তিনজনই সিঁড়ির দিকে তাকিয়ে আছে, কিন্তু সিঁড়িতে কেউ নেই। তবুও শব্দটা ধীরে ধীরে কাছে আসছে। আর ঠিক তখনই হঠাৎ দমকা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে হলের সব পুরনো ছবিগুলোকে যেন একসাথে কাঁপিয়ে দিয়ে গেল। ওরা উত্তেজনায় সিঁড়ির সামনে এসে দাঁড়ালো টর্চ জ্বালিয়ে। সোমনাথ ফিসফিস করে বলল, আমার মনে হয় আমরা এখানে একা নেই। ঠিক তখনই সিঁড়ির ওপরে অন্ধকারের মধ্যে ধীরে ধীরে দেখা গেল এক মহিলার ছায়ামূর্তি। লম্বা পোশাক আর সাদা মুখ। তিনি ওদের তিনজনের দিকে যেন তাকিয়ে একভাবে দাঁড়িয়ে আছেন বেশ কিছুটা সময় ধরে, যেন ওদের তিনজনকে ভালো করে পরখ করে নিতে চাইছেন। অরিজিৎ, সৃজিত আর সোমনাথ তিনজনই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। সৃজিতের হাতে থাকা টর্চের আলোটা যেন কেঁপে উঠল। আলোটা আবার ঠিক হতেই সিঁড়ির ওপর পড়ল, কিন্তু আর কেউ নেই। ওরা ফিরে গেল হল ঘরের ভিতরে। আবার গম্ভীর নীরবতা নেমে এলো যেন। শুধু বাইরে পাইন গাছের ডালগুলো বাতাসে দুলছে। আমি কিন্তু স্পষ্ট দেখেছি কেউ দাঁড়িয়েছিল। আরে না না, হয়তো ছায়াই ছিল, কুয়াশা আলোতে এরকম মনে হয়। না ভাই, ছায়া হলে নড়তো না, ওটা আমাদের দিকে তাকিয়েছিল। তাহলে চল ওপরে গিয়ে একবার দেখাই যাক। তুই সিরিয়াস? আরে দেখাই যাক না গিয়ে। ঠিক আছে, শোন, কিছু বেগতিক দেখলি দৌড় দিবি নিচের দিকে, কেমন? তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। কাঠের সিঁড়ি যেন কোঁকিয়ে উঠছিল। উপরে উঠে তারা একটি লম্বা করিডোর দেখল। দুই পাশে অনেকগুলো দরজা, সব দরজাই বন্ধ। করিডোরের একবারে শেষের দরজাটা শব্দ করে নিজে থেকেই একটু খুলে গেল। তিনজনেই থমকে গেল। অরিজিৎ ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। ভেতরে একটা পুরনো শোবার ঘর। ঘরের মাঝখানে একটা বড় কাঠের খাট, পাশে একটা টেবিল, আর দেয়ালে ঝুলছে একটা পুরনো আয়না। এই ঘরটা সম্ভবত বাড়ির মালিকের। ঠিক তখনই সৃজিত টেবিলের উপর একটা জিনিস দেখতে পেল, একটা পুরনো ডায়েরি। সৃজিত ধুলো ঝেড়ে ডায়েরিটা খুলল। পাতাগুলো হলদে হয়ে গেছে। সে পড়তে শুরু করলো। 1899 সাল, এই বাড়িতে আসার পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে। আমার স্ত্রী এলিজাবেথ বলে সে রাতে করিডোরে কারো হাঁটার শব্দ শোনে। মানে সেই সময় থেকেই? গত রাতে এলিজাবেথ বলল সে আয়নায় একজন মহিলাকে দেখেছে যে তার পিছনে দাঁড়িয়েছিল। এই বাড়িতে তাহলে আগেও কিছু ছিল? ঠিক তখনই অরিজিতের ক্যামেরা হঠাৎ আয়নার দিকে ঘুরে গেল, আর আয়নার ভেতর এক মুহূর্তের জন্য দেখা গেল একজন মহিলার মুখ। ফ্যাকাশে সাদা, লম্বা চুল আর অদ্ভুত ঠান্ডা দৃষ্টি। অরিজিৎ চিৎকার করে উঠল, আয়নায় দেখ, আয়নায় দেখ! তিনজন একসাথেই আয়নার দিকে তাকালো, কিন্তু সেখানে শুধু তাদেরই প্রতিচ্ছবি। ঠিক তখনই ঘরের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল।
সৃজিত দৌড়ে গিয়ে দরজাটা খুলতে চেষ্টা করলো, কিন্তু মনে হলো দরজাটা বাইরে থেকে যেন কেউ বন্ধ করে দিয়েছে। বাইরের করিডোরে আবার সেই পায়ের শব্দ। এইবার শব্দটা দরজার সামনে এসে থামল। তিনজন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। দরজার বাইরে থেকে শোনা গেল এক মহিলার গলা, খুব ধীরে, খুব ঠান্ডা স্বরে। Why did you come here? তিনজনের শরীর জমে কাঠ। আর ঠিক তখনই দরজার নিচ দিয়ে ধীরে ধীরে সাদা কুয়াশা ঘরের ভেতর ঢুকতে শুরু করলো। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তিনজনই নিঃশ্বাস আটকে রেখেছে। বাইরের করিডোরে যেন কেউ দাঁড়িয়ে আছে। দরজার নিচ দিয়ে ধীরে ধীরে সাদা কুয়াশা ঢুকে ঘরের ভিতরের বাতাসকে আচমকায় খুব ঠান্ডা করে দিল। এই কুয়াশা কোথা থেকে আসছে? মনে হচ্ছে দরজার বাইরে পুরো করিডোরটাই কুয়াশায় ভরে গেছে। তোমরা এই ঘরে কেন এসেছো? কে কে আপনি? এসেছি তো কি হবে? ইনি কি সেই মহিলা যাকে আমরা ছবিতে দেখেছিলাম? সৃজিতের হঠাৎ মনে পড়ল ডায়েরির কথা। সে দ্রুত শেষ পাতাটা খুলল। সেখানে লেখা ছিল, আজ রাতে আমি সত্যিটা বুঝেছি। এই বাড়িতে শুধু আমার স্ত্রী নেই, তার আয়নায় কেউ বাস করে, যে ধীরে ধীরে তাকে নিজের জগতে টেনে নিচ্ছে। তার মানে এই আয়নাটা অভিশপ্ত। এই সময় ঘরের আয়নাটা কেঁপে উঠল। অরিজিৎ ক্যামেরা ঘুরিয়ে ধরল আয়নার সামনে। আয়নার ভেতরে যেন অন্ধকার ঘুরছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই মুখ, সাদা ভয়ঙ্কর মৃতের মতো। আর সেই মুখটা ধীরে ধীরে হাসছে। ওটা ওটা নড়ছে। আয়নার কাঁচটা হঠাৎ ফেটে গেল। ফাটলের ভেতর থেকে কালো ছায়া বেরিয়ে আসতে লাগলো। মনে হচ্ছিল আয়নার ভেতরে একটা অন্য জগৎ আছে, আর সেই জগৎ থেকে কেউ বেরিয়ে আসছে। সবাই পিছিয়ে যা। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল, কিন্তু করিডোরে এখন পুরো কুয়াশায় ঢাকা। তিনজন দৌড়ে করিডোরে বেরিয়ে এলো, কিন্তু কুয়াশার মধ্যে কিছুই যেন দেখা যাচ্ছে না। হঠাৎ দূরে একটা ছায়া দেখা গেল। একজন মহিলা দাঁড়িয়ে আছে, লম্বা সাদা পোশাক, মুখটা চুল দিয়ে ঢাকা। তিনি ধীরে ধীরে তাদের দিকে হাঁটতে শুরু করলেন। ওই তো মহিলাটি ধীরে ধীরে ওদের দিকে এগোতে থাকে, আর ওরাও পিছুতে থাকে ধীরে ধীরে। তারপর আবার ঘরের মধ্যে ঢুকে পড়ে, কারণ তাদের কাছে আর কোনো রাস্তা নেই। সামনের মহিলার ছায়ামূর্তি আর বাকি সব ঘরের দরজা বন্ধ। মহিলা ছায়ামূর্তিটি ঘরের মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে এক অদ্ভুত হাসি। এই ঘরে যারা আসে তারা আর ফিরে যায় না। ঠিক তখনই ঘরের সব দরজা আবার বন্ধ হয়ে গেল। তিনজন ঘরের ভেতরেই আটকে গেল। ঘরের দেওয়ালে ঝুলে থাকা একটি পুরনো ছবি দেওয়াল থেকে পড়ে গেল মাটিতে। ছবিটা তুলে দেখে অরিজিৎ অবাক হয়ে গেল। ছবিটায় সেই মহিলাকেই দেখা যাচ্ছে। ছবির নিচে লেখা এলিজাবেথ মর্গান, 1899। মানে ইনি? হ্যাঁ, আত্মা এখনো এখানে আটকে আছে। ঠিক তখনই সেই মহিলা আবার অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই ঘরের ভেতরে একটা পুরনো দরজা ধীরে ধীরে খুলছে। ভেতর থেকে আসছে অদ্ভুত আলো। মনে হচ্ছিল ওই দরজার পিছনেই লুকিয়ে আছে মর্গান হাউসের আসল রহস্য। ভেতর থেকে আসছে অদ্ভুত এক ফ্যাকাশে আলো। অরিজিৎ, সৃজিত আর সোমনাথ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এখন আর সেই মহিলাকে কোথাও দেখা যাচ্ছে না, শুধু ঠান্ডা বাতাস আর অদ্ভুত নীরবতা। আমার মনে হয় আমাদের ওখানে যাওয়া উচিত নয়। এই রহস্যের শেষটা না জেনে আমি কিছুতেই ফিরব না। ঠিক আছে, কিন্তু সাবধান। দরজাটা ঠেলে ভেতরে যখন তারা ঢুকলো, তারা অবাক হয়ে গেল। ঘরটা অন্য সব ঘরের থেকে একদম আলাদা। চারিদিকে পুরনো কাঠের তাক, তাতে সাজানো অদ্ভুত সব জিনিস, পুরনো বই, ভাঙা আয়না এবং মোমবাতি। ঘরের মাঝখানে একটা বড় গোল টেবিল।
টেবিলের ওপর ছড়িয়ে আছে কিছু কাগজ আর পুরনো নথি। অরিজিৎ টর্চের আলো ফেলতেই দেখা গেল দেওয়ালের চারপাশে অনেকগুলো আয়না লাগানো। এই ঘরটা আয়নার ঘর, তাই তো? অরিজিৎ টেবিলের ওপর থেকে একটা পুরনো কাগজ তুলল, তাতে ইংরেজিতে কিছু লেখা। সে পড়তে শুরু করলো। Elizabeth believed that mirrors are doors to the another world. মানে এই আয়না দিয়ে কি অন্য জগতেও যাওয়া যায়? She tried to contact the spirits, but something else came through. তার মানে এলিজাবেথ নিজেই আত্মাদের ডাকতে গিয়ে কিছু ভয়ঙ্কর জিনিসকে এই বাড়িতে নিয়ে এসছে। ঠিক তখনই চারিপাশের সব আয়নাগুলো একসাথে কাঁপতে শুরু করলো। অরিজিৎ আবার ক্যামেরা অন করে তুলে ধরল আয়নার সামনে। হঠাৎ এক আয়নায় দেখা গেল আবার সেই মহিলার মুখ। তার চোখে এখন অদ্ভুত রাগ। হঠাৎ ঘরের মাঝখানে ঠান্ডা বাতাস ঘুরতে লাগলো। মোমবাতিগুলো নিচে থেকেই জ্বলে উঠল, আর সেই আলোয় ধীরে ধীরে দেখা গেল সেই মহিলার ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল, ফ্যাকাশে মুখ। তিনি ধীরে ধীরে বললেন, তোমরা এই ঘরে কেন ঢুকেছো? আপনি কি মিসেস এলিজাবেথ? হ্যাঁ, কিন্তু আমি এখনো বন্দি। বন্দি মানে? আমি আত্মাদের ডাকতে গিয়েছিলাম, কিন্তু এক অন্ধকার আত্মা এই আয়নাগুলোর মধ্যে আমায় এখনো আটকে রেখেছে। ঘরের এক কোণের আয়নাটা হঠাৎই কালো হয়ে গেল। ওটা এখনো এখানে আছে। ঠিক তখনই সেই কালো আয়নাটা ফেটে গেল। ভেতর থেকে ঘন অন্ধকার বেরিয়ে এলো। মনে হচ্ছিল একটা ছায়া ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। সেই অন্ধকারের ভেতর থেকে দুটো জ্বলন্ত চোখ দেখা গেল। একটা গম্ভীর গলা ঠিক তখনই ভেসে এলো। আরো মানুষ, আরো আত্মা। ওটা কি জিনিস? পালাও, শয়তানটা তোমাদের বন্দি করে ফেলবে। হঠাৎ ঘরের সব আয়না ভেঙে যেতে শুরু করলো। অন্ধকার ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তিনজন দরজার দিকে ছুটল, কিন্তু ঠিক তখনই ঘরের দরজাটা নিজে থেকেই আবার বন্ধ হয়ে গেল। আর অন্ধকার ছায়াটা এখন তাদের সামনেই দাঁড়িয়ে। চারিদিকে ভাঙা আয়নার টুকরো ছড়িয়ে আছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই অন্ধকার ছায়া, আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। এটা ওই সেই অন্ধকার আত্মা। হ্যাঁ, এটাই সেই দুষ্ট আত্মা, অন্ধকার আত্মার শক্তি। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো। ঘরের বাতাস যেন আরো আরো ভারী হয়ে উঠল। আর তারপরেই একটা ভয়ঙ্কর গলা শোনা গেল। এই বাড়ি এখন আমার। হঠাৎ সেই ভাঙা আয়নার টুকরোগুলো বাতাসে ভেসে উঠল। সেগুলো ঘুরতে ঘুরতে তিনজনকে ঘিরে ফেললো। আমাদের এখান থেকে বেরোতেই হবে, যেমন করে হোক। ঠিক তখনই এলিজাবেথের আত্মা আবার দেখা দিল। ওকে ধ্বংস করতে হলে আয়নাগুলোকে ভাঙতে হবে। মানে? ওর শক্তি এই আয়নাগুলো থেকেই আসে। সব আয়না ভেঙে দিলে ও দুর্বল হয়ে যাবে। কিন্তু আয়নাগুলো ভাঙবো কি দিয়ে? টাইম উইল সে। ওরা যখন কাঁচের টুকরোয় আবদ্ধ, তখন অরিজিৎ ভাবতে লাগলো কোনো সূত্রের কথা। যদি সামান্য কোনো উপায় থাকে বাঁচার। তার মনে পড়ল এলিজাবেথের কথা। আচমকা তার মাথায় বিদ্যুৎ খেলে গেল। টাইম উইল সে। সে তাকালো ঘড়ির দিকে, আর ঘড়িটা করে জানান দিল রাত 3টে বাজে। ঘড়ির মিনিটের কাঁটা অনুসরণ করে দেওয়ালের দিকে তাকালো সে। ঘড়ির পাশে দেখতে পেল একটা বাক্স। সে বুঝলো এই বাক্সে এমন কিছু আছে যা তাদের রক্ষা করতে পারবে। এবার অরিজিৎ সেই মিস্টার মর্গ্যানের ডায়েরির শেষ পাতায় লেখা একটি বিশেষ লাইন পড়তে লাগলো। ও ancient spirit of the night, bearer of the shadow, veiled from sight. By the hush of wind and the unseen flame,
I summon thee, though none my name. From depths where silent echoes lie, come forth beneath the midnight sky. Bound by word and whispered right, appear before me in this night. O Jesus, save us, save us, save us. সেই লেখাটা পড়ার পরেই কাঁচের টুকরোগুলো সরে যেতে লাগলো। কিছুটা ফাঁক পাওয়া গেল, আর সেই ফাঁক দিয়েই প্রায় এক লাফে কাঁচের গণ্ডিগুলোর বাইরে বেরিয়ে গেল অরিজিৎ। বাক্সটা খুলে দেখলো তাতে একটা বড় সিলভার ক্রস। অরিজিৎ দ্রুত সিলভার ক্রসটা তুলে নিল আর ওদের সামনে দাঁড় করানো একটা লোহার স্ট্যান্ড তুলে নিয়ে সোমনাথের দিকে ছুড়ে দিল। আর সে চিৎকার করে বলল, সবাই আয়নাগুলো ভাঙ! আর সাথে সাথেই সৃজিত আর সোমনাথ ঘরের চারিদিকে থাকা একের পর এক আয়না ভাঙতে শুরু করলো। প্রতিটা আয়না ভাঙার সাথে সাথেই সেই ছায়াটা কাঁপতে লাগলো। অন্ধকার আত্মা গর্জে উঠল। না! হঠাৎ ছায়াটা ঝড়ের মতো তাদের দিকে ছুটে এলো। ঘরের সব জিনিসপত্র উড়ে যেতে লাগলো। সোমনাথকে মাটিতে ফেলে দিল সজোরে। সৃজিত তাকে টেনে তুলল। ঠিক তখনই অরিজিৎ শেষ বড় আয়নাটার সামনে দাঁড়ালো। ওটাই সবচেয়ে বড় আয়না। ওটাই হলো শেষ দরজা। অরিজিৎ শক্ত করে সিলভার ক্রসটা ধরল। ছায়াটা তার সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলছে। আর সেই অসম্ভব আত্মা অরিজিতের গলা চেপে ধরতে গেলে অরিজিতের হাতে থাকা সিলভার ক্রসটা ধরল তার সামনে। এবার সেই অসম্ভব আত্মা পিছিয়ে গেল সেখান থেকে। আর সেই সুযোগেই অরিজিৎ পুরো শক্তি দিয়েই আয়নায় আঘাত করলো হাতে থাকা সেই সিলভার ক্রসটা দিয়ে। আয়নাটা ভেঙে গেল। আয়না ভাঙার সাথে সাথেই পুরো ঘর কেঁপে উঠল এক ভয়ঙ্কর চিৎকারে। অন্ধকার ছায়াটা চিৎকার করতে লাগলো। ধীরে ধীরে তার শরীর ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। অবশেষে সেই অসম্ভব আত্মা মিলিয়ে গেল চিরতরে। ঘরের পরিবেশ কেমন যেন শান্ত হয়ে গেল। ঠান্ডা বাতাস থেমে গেল। এলিজাবেথ ধীরে ধীরে তাদের সামনে দাঁড়ালেন। তার মুখে এখন শান্তির ছায়া অনায়াসেই বোঝা গেল। তিনি মৃদু হাসলেন ওদের দিকে তাকিয়ে। থ্যাংক ইউ, তোমরা আমাকে মুক্তি দিলে। এবার আমি যেতে পারবো, আর কোনো বাধা নেই। আপনার যাবার কি আর দরকার আছে? আপনি তো এখন শান্তিতেই থাকবেন। এলিজাবেথ ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। তিন বন্ধু বিধ্বস্ত অবস্থায় নিচে নেমে এসে কেমন যেন হাঁপাচ্ছে। সিগারেট ধরালো তিনজনেই। তারপর লম্বা টান দিয়ে সৃজিত জিজ্ঞেস করলো, ভাই, তোর মাথায় ওই সিলভার ক্রসের আইডিয়াটা এলো কিভাবে? টাইম উইল সে। মানে শুনিসনি? মিসেস এলিজাবেথ কি বললেন? ঘড়িতে যখন 3টে বাজলো তখন ঘড়ির দিকে তাকাতেই চোখটা নিজের থেকেই চলে গেল দেওয়ালের দিকে। আর দেখলাম সেলফে কি যেন একটা চকচক করছে। তাই দৌড়ে গিয়ে দেখলাম ওটা সিলভার ক্রস, সাহেবী অলৌকিক শক্তিকে পরাস্ত করবার একমাত্র অস্ত্র। ডায়েরির ওই লেখাটার মানে কি ছিল? পাশ্চাত্যের কোনো মন্ত্রতন্ত্র হবে অলৌকিক শক্তিকে কাবু করার জন্য। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। জানি না কি বলতে চাইছিস তোরা। আর মাথার ঢোকাবার কোনো প্রয়োজন নেই বন্ধু। এইবার বুঝলাম ভাইয়া। তবে এতখানিও আমি ভাবিনি। যাই হোক, বলার জোরে খুব বেঁচে গেছি, বুঝলি? সে আর বলতে। ইতিমধ্যে জোসেফ হাঁপাতে হাঁপাতে এসে পড়েছে। সম্ভবত ওই বিকট আওয়াজ শুনেই হয়তো। অরিজিৎ আশ্বস্ত করে সব ঠিক আছে। আর তখন জোসেফ যেন হাঁপ ছেড়ে বাঁচে। ভোর হয়ে গেছে। পাহাড়ের উপর সূর্যের আলো উঠেছে। মর্গ্যান হাউস এখন শান্ত। অরিজিৎ, সৃজিত আর সোমনাথ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। অরিজিৎ ক্যামেরা অন করে বলল, আমরা অনেক জায়গাতেই গেছি, কিন্তু এই বাড়ির মতো অভিজ্ঞতা কোনো পাইনি। কাল রাতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো একবার দেখি কি ধরা দিয়েছে ক্যামেরায়। লনের মধ্যে পাতা চেয়ারে বসে পড়ে তিনজন আর দেখে জোসেফ ওদের জন্য চা করে নিয়ে এসেছে। চা খেতে খেতে অরিজিৎ ক্যামেরা অন করে গত রাতের ফুটেজগুলো দেখতে গিয়ে অবাক হয়ে চিৎকার করে ওঠে।
ভাই ভাই দেখ, কাল রাতে একটাও ভিডিও নেই। কেমন যেন কালো হয়ে গেছে ক্লিপগুলো। আমি শিওর, আমি ড্যাম শিওর আমি রেকর্ডিং অন করেছিলাম। শোন, কিছু রহস্য হয়তো সত্যি থাকে যেগুলোকে কখনো ক্যামেরা বন্দি করা যায় না। এরপর তারা ধীরে ধীরে তৈরি হয় কলকাতায় ফিরে যাবার জন্য। সব কিছু গুছিয়ে নিয়ে জোসেফকে বিদায় জানিয়ে মর্গ্যান হাউসের মেন গেটের বাইরে চলে আসে, আর তিনজনেই এলিজাবেথ মর্গ্যানের ঘরের দিকে শেষবারের মতন তাকায় বিদায় সম্ভাষণের জন্য। আর ঠিক তখনই মর্গ্যান হাউসের একটা জানলায় এক মুহূর্তের জন্য একটা ছায়া দেখা গেল, যেন কেউ এখন ভেতর থেকে ওদের তিনজনের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে। সম্ভবত মিসেস এলিজাবেথ মর্গ্যান। এখন তিনি সত্যিই মুক্ত। শুনছিলেন মর্গ্যান হাউসের এক অজানা রহস্য। অরিজিতের ভূমিকায় অনিমেষ কুমার, সৃজিতের ভূমিকায় কুমুদ ভট্টাচার্য, সোমনাথের ভূমিকায় সোমনাথ ভট্টাচার্য, এলিজাবেথ মর্গ্যান, সুইটি দে, দুষ্টু আত্মা জয়িতা ভট্টাচার্য, ম্যানেজার লোকেশ রাজ এবং বর্ণদাতা বৃদ্ধ জোসেফ এবং চাওলার ভূমিকায় আমি ফ্যান্টম। গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আবার আসবো পরের সপ্তাহে আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। অ্যান্ড সর্বশেষে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।